আজকের এই ভিডিওতে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এই ভিডিওটা কিরকম হবে আমি সত্যি জানি না। কতটা ভালো খবর দিতে পারবো, কি খারাপ খবর রয়েছে সমর্থকদের জন্য, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আমার মনে হয় এরকম একটা আলোচনা করা দরকারও বটে। বিকজ সামনেই জানুয়ারি উইন্ডো আসছে এবং এই জানুয়ারি উইন্ডো টার্গেট করে ইস্ট বেঙ্গলকে এখন থেকেই প্ল্যানিং স্টার্ট করে দিতে হবে। বিকজ দেয়ার আর ভেরি বিগ আপডেটস ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড দ্যাট কুড বি সিজন ডিফাইনিং। এবং সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলের সম্পর্কে আলোচনা করব। এরই সাথে অবভিয়াসলি আই থিঙ্ক মোহনবাগানকে নিয়ে একটু আলোচনা আজকে করতে হবে। বিকজ রেভ স্পোর্টসকে দেওয়া গ্রেগ স্টিওয়ার্টের ইন্টারভিউ বেশ ইন্টারেস্টিং এবং আমার মনে হয় সেই বিষয়ে একটু অল্প করে আলোচনা করে নেওয়াটা দরকার। তো সব মিলিয়ে কলকাতার দুই প্রধানকে নিয়ে ম্যাসিভ আপডেটস রয়েছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলো না। যদি আমরা ফার্স্টে শুরু করি আজকে ইস্ট বেঙ্গলের আপডেটস নিয়ে, তাহলে ফার্স্ট অফ অল মধি তালালের একটা মেজর ইঞ্জুরি হয়েছে। ইটস অ্যান ACL ইঞ্জুরি এবং এই কারণে ইটস হাইলি পসিবল যে মধি তালালকে আর গোটা মরশুমের জন্যে ইস্ট বেঙ্গল পাবে না। অ্যান্ড দ্যাটস আ বিগ বিগ ব্লো বিকজ একমাত্র ক্রিয়েটিভ ফরেন প্লে মেকার তোমার এই দলের মধি তালাল, তিনি ছিটকে গেলেন সিজন থেকে অ্যান্ড দ্যাট ইজ সিজন ডিফাইনিং। আমার মনে হয় ইস্ট বেঙ্গল হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি যে একটা সময় আসবে যেখানে তাদেরকে তাদের মেন ফরেন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারকে রিপ্লেস করতে হবে। আমরা ক্লেটনের সম্পর্কে আলোচনা করছিলাম, আমরা হেক্টরকে নিয়ে আলোচনা করছিলাম, অ্যান্ড নাও ইটস অল অফ আ সাডেন মধি তালাল, ক্লেটন অ্যান্ড হেক্টর। এবার এই কারণেই অলরেডি ইস্ট বেঙ্গল ইজ অ্যাওয়্যার এরকম একটা কিছু হতে চলেছে এবং সেই কারণেই এই জানুয়ারি উইন্ডোতে নট অনলি ইস্ট বেঙ্গল উইল বি ইন দ্য মার্কেট লুকিং ফর আ উইঙ্গার কাম স্ট্রাইকার, তাদের একটা অ্যাটাকিং মিডফিল্ডারও কিনতে হবে অ্যান্ড মোস্ট প্রবাবলি অন আ 6 months কন্ট্রাক্ট বিকজ মধি তালাল উইল বি ব্যাক মোস্টলি বাই নেক্সট সিজন। তবে এই 6 মাস তো কাউকে একটা খেলতে হবে, তো কাকে আনা হয়, কীরকম টাইপের প্লেয়ার আনা হয়, এই দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলকে নজর দিতে হয়। মানে আমি খালি ভাবছি যে মানুষটা এখনও সেটেলই হতে পারলো না, একটা রিদমেই ইস্ট বেঙ্গল দলটা আসতে পারলো না, কম্বিনেশন তৈরি হলো না তালালের সাথে আর্ধেক প্লেয়ার্সদেরই, অ্যান্ড তিনি ছিটকে বেরিয়ে গেলেন। মানে কতটা কপাল খারাপ থাকলে এরকম সিচুয়েশন দিয়ে একটা ক্লাবকে যেতে হয়। এবং এটা শুধুমাত্র একটা প্লেয়ারকে নিয়ে নয়, দিনের পর দিন ফরেন প্লেয়ার্সদেরকে নিয়ে ইস্ট বেঙ্গল এই প্রবলেমটা ভুগছে। মধি তালাল ইজ জাস্ট দ্য ফাইনাল নেল ইন দি কফিন। কারণ আমরা যদি সাউলের কথা বলি, অন অ্যান্ড অফ, আজকে খেলছেন কালকে ইনজিউর্ড হচ্ছেন, আজকে খেলছেন পরের দিন থাকছেন না। আরও একবার প্রায় 1-1.5 মাসের জন্য তিনি ছিটকে গেছেন, অর্থাৎ ডার্বি খেলবেন কিনা সেটাও কিন্তু আনসার্টেন হয়ে গেছে এই মুহূর্তে সাউলের ইঞ্জুরি দেখে। তার মানে এইটুকুন কনফার্মড সাউল এবং তালালকে আগামী 3-4টে ম্যাচের জন্য তো ইস্ট বেঙ্গল পাচ্ছেই না, যদি না ইস্ট বেঙ্গল ইমিডিয়েটলি কোনো একটা সাইনিং করে উইন্ডোর একেবারে প্রথম দিনে বা সেকেন্ড দিনে। তো আই নো দ্যাট পিপল আর অলরেডি লাইনিং আপ ফর রবিনো, আমি জানি, বাট রবিনোকে নিয়েও একটা আপডেট রয়েছে, খুবই ইন্টারেস্টিং একটা আপডেট। তো আমি সেই দিকেও একটু খবর রাখছি, আমি খবরটাও তোমাদেরকে বলবো। বাট আগেন তালাল এবং সাউল নেই। যদি আমরা ডিয়ামান্টাকাসের কথা বলি তাহলে শোনা যাচ্ছে তিনি হয়তো আগামী ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন, বাট এটাও গ্যারেন্টি দিয়ে কিন্তু বলা যাচ্ছে না যে তিনি পুরো 100% ম্যাচ ফিটনেস রিগেইন করে খেলবেন। মানে এটাও হতে পারে যে পুরোপুরি ফিট এখনো হননি, বাট যেহেতু কেউ অ্যাভেলেবেল নেই তাকে একটা জোর করে খেলিয়ে দেওয়া হলো। ইট কুড বি ভেরি মাচ পসিবল, সেই রিস্ক ম্যানেজমেন্ট নিতে পারে। বাট আগেন ডিয়ামান্টাকাসও অন অ্যান্ড অফ একটা রিদমের মধ্যে প্লেয়ারটা এখনও এলো না, কনসিস্টেন্টলি যে পারফরমেন্স ডেলিভার করবে সেই জায়গাতে নেই। ক্লেটন সিলভাকে নিয়ে তো আমি আর কিছু বললামই নয়। একমাত্র প্লেয়ার যিনি আমার মনে হয় কনসিস্টেন্ট সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন হিজাজি। আমরা যতই গালাগালি দিই না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমরা যদি ভালো করে দেখো, হি ইজ দি অনলি প্লেয়ার যে কনসিস্টেন্টলি সে সার্ভিস দিয়ে গেছে। খারাপ খেলেছে, ভালো খেলেছে, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, বাট উইথ সাম ট্যাকটিক্যাল টুইক্স হি ইজ প্লেইং বেটার দ্যান বিফোর কারেন্টলি। তো ওই কারণে পুরো ফরেন কন্টিনজেন্টটাই কিরকম একটা অভিশাপের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হয়। জানা নেই কী কারণে এরকম অবস্থা এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের, বাট ডেফিনেটলি দেয়ার ইজ আ লট অফ কনসার্ন অ্যারাউন্ড দ্য টিম। এবং এই টিমটা কতটা ঘুরে দাঁড়াবে এবং এরকম একটা উইক ডিল্যাপিডেটেড টিম নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কতটা ভালো খেলবে যতক্ষণ আর রিপ্লেসমেন্টগুলো আসছে, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং সেই কারণেই ইস্ট বেঙ্গলের আগামী কয়েকটা সপ্তাহ ইট ইজ গোয়িং টু বি সিজন ডিফাইনিং। এই আগামী কয়েকটা ম্যাচ এরকম একটা উইক টিম নিয়ে ইস্ট বেঙ্গল কী রেজাল্ট তুলে আনতে পারে এটা কিন্তু অনেক কিছু সেট আপ করে দিয়ে যাবে। এবং সেই কারণেই আই থিঙ্ক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেই রেসটা টপ 6-এর জন্য স্টিল ভেরি মাচ ওপেন। যদি এই পরপর কয়েকটা ম্যাচেসে ইস্ট বেঙ্গল কোনো ভালো রেজাল্ট তুলে আনতে না পারে তাহলে ইট কুড বিকাম আ ফাইট অনলি ফর দ্য 6th পজিশন অনেস্টলি স্পিকিং। এবং সেই ফাইটটাও ট্রিমেন্ডাস একটা জব হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। রাইট নাও ইস্ট বেঙ্গল ক্যান ফিনিশ অ্যাবভ 6th অলসো ইফ দে কন্টিনিউ উইনিং গেমস, বাট একটা টাইম এরকম আসবে যদি খারাপ রেজাল্টের একটা কনজিকিউটিভ স্ট্রিক চলতে থাকে
দে মাইট অনলি ফাইট ফর দ্যাট 6th পজিশন। বেশ 2-3টে ক্লাবের সাথে তাদেরকে হয়তো ফাইট করতে হবে পজিশনটার জন্য, বাট সেটাও রিপ্লেসমেন্ট আসার পরে। বাট সেই ফাইটটাও ভীষণ ভীষণ কঠিন হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, এবং সেই কারণে প্ল্যানিংটা এখন থেকেই শুরু করতে হবে ইস্ট বেঙ্গলকে। অস্কার ব্রুজনকে নিয়ে বসা হোক এবং একটা প্ল্যানিং করা হোক যে তার এক্স্যাক্টলি এখন কি দরকার, কোন প্লেয়ার্স দরকার, এবং সেই প্লেয়ার্সদের টার্গেট করা হোক বা সেই পজিশনগুলোকে টার্গেট করা হোক, অ্যান্ড ইমিডিয়েটলি দে শুড স্টার্ট লুকিং অ্যাট প্লেয়ার্স। এবার অনেকেরই প্রশ্ন হচ্ছে রবিনোকে নিয়ে। তো তোমাদেরকে বলে দিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা আপডেট বেরিয়ে আসছে, রবিনো হ্যাজ অলরেডি সাইন্ড আ কন্ট্রাক্ট উইথ ব্রাজিলিয়ান ক্লাব আগুয়া সান্তা। ব্রাজিলিয়ান স্টেট টপ ডিভিশন লিগের একটি ক্লাব, এবং তিনি সাইন করেছেন সেই ক্লাবের জন্যে। অ্যান্ড উইথ দিস আই থিঙ্ক রবিনোর ইস্ট বেঙ্গলে আসা ইজ ভেরি ডিফিকাল্ট নাও, আনটিল অ্যান্ড আনলেস যেই সোর্স থেকে খবরটা এসছে, ইটস আ ব্রাজিলিয়ান সোর্স, ওখানকার যারা রিপোর্টার্স তারাই খবরটা করেছে, এবং হি ইজ রিপোর্টিং আ লট অফ ট্রান্সফার্স রিসেন্টলি। সে ওই ক্লাবেরই 2টো ট্রান্সফার রিপোর্ট করেছে, এরই সাথে আরও অনেক ক্লাবসের ট্রান্সফার কিন্তু ও নিজের পেজে টুইট করছে, অ্যান্ড ইটস লুকস ভেরি অথেন্টিক। এবং এরকম একটা সোর্স থেকে যখন এরকম খবর আসছে, এবং যেরকমভাবে ও নিজের সোর্স মেনশন করেও খবর করছে, দের ইজ আ চান্স যে রবিনো হ্যাজ অলরেডি সাইন্ড হিজ ক্লাব। এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে তো আই থিঙ্ক ইস্ট বেঙ্গল সমর্থকরা বেশ হতাশই হবেন। বাট কোথাও একটা গিয়ে আমি মনে করি যে ইফ দিস নিউজ ইজ অ্যাকচুয়ালি ট্রু এবং তিনি অ্যাকচুয়ালি অন্য কোথাও একটা গিয়ে সাইন করেছেন, হি হ্যাজ সাইন ফর আ স্টেট ডিভিশন ক্লাব অনেস্টলি স্পিকিং, তো সেখান থেকে দাঁড়িয়ে আই উড সে ইটস গুড ফর ইস্ট বেঙ্গল। দে শুড নট গো ফর রবিনো। আমি কোথাও একটা গিয়ে অনেক দিন ধরেই আমি নিজেও বলতে চেয়েছিলাম, বাট আই থিঙ্ক লট অফ পিপল ওয়ান্ট রবিনো। অনেকে রবিনোকে চায়ও না। আই এম ওয়ান অফ দোজ পিপল যে রবিনোকে ইস্ট বেঙ্গলে দেখতে চাই না। খুব ভালো প্লেয়ার, আই নো, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট আগেন ইস্ট বেঙ্গল নিডস আ প্লেয়ার যে এখনই এসে একটা ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক একটা প্লেয়ার যে প্রায় 7-8 মাস হয়ে গেল ফুটবল খেলেনি, সে এসে সেই ইম্প্যাক্টটা দিতে পারবে বলে। তো ওই কারণে আই থিঙ্ক ইফ রবিনো ইজ নট কামিং, আই থিঙ্ক ইটস গুড। তিনি যদি আসতেন তাহলেও উইন উইন সিচুয়েশন হতো, উই কুড হ্যাভ গট এ রিপ্লেসমেন্ট অফ ক্লিটন সিলভা। বাট তিনি যখন আসছেন না, দেন ইট মিনস দে আর গোয়িং টু লুক ফর সামওয়ান এলস, অ্যান্ড ইট শুড বি আ বেটার প্লেয়ার, এবং একটা লং টার্ম প্লেয়ার আনা হোক। 6 মাসের কন্ট্রাক্টে কোনো প্লেয়ার কিনে লাভ নেই, বাট আই অ্যাগ্রি ইটস ভেরি ডিফিকাল্ট এই উইন্টার উইন্ডোতে কোনো ভালো প্লেয়ার পাওয়া, এবং সেই কারণেই যদি কোনো প্লেয়ারকে আনা হয় 6 মাসের কন্ট্রাক্ট দিয়ে, তাহলেও আমি অবাক হওয়ার মতন কোনো জায়গায় থাকবো না। বাট দেন আগেন তাহলে সামার উইন্ডো ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ক্রুশিয়াল ফর ইস্ট বেঙ্গল। আগেন উইথ দিস আনওয়ার আলী থিং, কখন কি হয়ে যাবে নোবডি নোজ। তো সেই কারণে উইন্টার উইন্ডো টার্গেট করে ইস্ট বেঙ্গল হ্যাজ টু বিল্ড আ স্ট্রং টিম, যেটা অ্যাটলিস্ট পরের বছরের উইন্টার অব্দি কম্পিট করতে পারে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কীরকমভাবে তারা তাদের নিজেদের দলটাকে সাজায়। বাট মোটামুটি ইস্ট বেঙ্গলকে নিয়ে এই হচ্ছে আপডেট। অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় এই খবরগুলো পেয়ে, তোমরা কীরকমভাবে দেখছো এই প্রত্যেকটা আপডেটস, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত চলে আসবে আমরা আজকে মোহনবাগানের আপডেটসে। একটা ইন্টারভিউ ছিল রেফ স্পোর্টসের সাথে, যেটা গ্রেগ স্টুয়ার্ট রিসেন্টলি কমপ্লিট করেছেন। আই থিঙ্ক গতকালই তার কয়েকটা গ্লিমসেস আমরা দেখেছিলাম, আজকে তার সেই পুরো এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা দেখেছি, এবং খুবই ভালো লাগলো ইন্টারভিউটা দেখে অনেস্টলি, বিকজ তিনি মোহনবাগান কি জিনিস সেটা বুঝতেন না তাদের বিপক্ষে খেলে, বাট এখন মোহনবাগানে যখন খেলছেন তখন বুঝতে পারছেন যে মোহনবাগান অ্যাজ আ ক্লাব কতটা বড় এবং কতটা হিউজ। আই থিঙ্ক হি হ্যাজ অলরেডি সামড আপ প্রিটি ওয়েল যে ওরা এখানে ট্রফি জিততে এসছে, এবং একটা এক্সপেকটেশনস আছে সমর্থকদেরও, সেটাও তিনি জানেন। তবে তিনি গোল করার থেকেও বেশি গোল প্রোভাইড করতে ভালোবাসেন। তিনি একটা বড় টিম প্লেয়ার, তিনি সেটা জানিয়েছেন, এবং সেটা তার খেলা দেখেও স্পষ্ট বোঝা যায়। এবং সেই কারণেই গ্রেগ স্টুয়ার্ট যে এত অল্প সময়ের মধ্যে নয়নের মণি হয়ে গেছে মোহনবাগান সমর্থকদের চোখে, সেটাতে কোনো সন্দেহ নেই, এবং সেটা তিনি বুঝতে পারছেন। তো তিনি এটাকে প্রেশার মনে করছেন না, তিনি এটাকে এমব্রেস করছেন। এবং অনেস্টলি তিনি তো বলেই দিলেন মোহনবাগান তার নিজের ক্যারিয়ারে খেলা টপ 3 ক্লাবসের মধ্যে একটা। মাইন্ড ইউ হ্যাজ প্লেড ফর বিগ ক্লাবস, হি হ্যাজ প্লেড ফর রেঞ্জার্স, বার্মিংহাম সিটি, তারপরে তিনি মুম্বাইতে খেলেছেন, জামশেদপুরে খেলেছেন, অ্যান্ড মাচ মোর বিগ ক্লাবস, কিলমারনকে খেলেছেন। তো অবভিয়াসলি তো টু সে মোহনবাগান ইজ ইন টপ 3, দ্যাট মিনস হিউজ থিং। এবং এটাও একটা আমি এটা সত্যি জানতাম না যে গ্রেগ স্টুয়ার্ট জুড বেলিংহামের সাথে খেলেছেন, যদিও বা বেলিংহামের বয়স তখন অনেক ছোট ছিল, বাট স্টিল দিস আর ভেরি ইন্টারেস্টিং টিডবিটস দ্যাট উই আর গেটিং ফ্রম দিস ইন্টারভিউ, অ্যান্ড আই লাভ টু সি দিস কাইন্ড অফ ইন্টারভিউজ অনেস্টলি। তো সেখান থেকে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্টের সম্পর্কে অনেক কিছু জানা গেল, এবং তিনি কতটা মোহনবাগানকে ভালোবেসে ফেলেছেন এই কম সময়ের মধ্যে, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা গেল। তিনি ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে আপুইয়া, লিস্টন, থাপা, সাহাল, মনবীর সবার কত প্রশংসা করেছেন। ইনফ্যাক্ট বলেওছেন যে আমি আমার লেগাসি যেটা ছেড়ে যেতে চাই সেটা হচ্ছে যদি আমি কিছু একটা এদেরকে দিয়ে যেতে পারি, এরা যদি সেই ইনপুটটা নেয়, যদি আমার থেকে কিছু শিখতে পারে, যদি কোনো বাচ্চা ছেলে এসে বলে যে আমি বড় হয়ে গ্রেগ স্টুয়ার্ট হতে চাইবো, হি থিংকস হিজ জব হিয়ার ইজ ডান। কজন এরকম বলে? সো আই থিঙ্ক হ্যাভিং সামওয়ান লাইক গ্রেগ স্টুয়ার্ট ইন দিস মোহনবাগান টিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই সিস্টেমে গ্রেগ স্টুয়ার্ট ইজ দ্য নিউক্লিয়াস, ইজ দ্য কোর। ওকে কেন্দ্র করেই কিন্তু সব খেলা তৈরি হচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্ট নিজেও সেটা বুঝতে পারছেন যে তার উপরে কতটা বড় দায়িত্ব রয়েছে, এবং সেই কারণে হ্যাভিং গ্রেগ স্টুয়ার্ট ইন দিস টিম মেক্স দিস টিম কমপ্লিট। এবং আর একটা খুব ভালো কথা তিনি বলেছেন যে এখানে সবাই বিদেশি হোক ভারতীয় হোক, ইটস এ বন্ড, ইটস এ ইউনিট, ইটস এ টিম।
মানে এরকমটা নয় যে আমি খেলতে পারছি না বলে আমার রাগ হচ্ছে না, এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান নোজ কম্পিটিশনটা কতটা বেশি, অ্যান্ড এভরিওয়ান ইজ ডুইং দ্যাট এক্সট্রা বিট অফ এফোর্ট ইন ট্রেনিং জাস্ট টু প্রুভ দ্য কোচ যে ভাই আমাকে একটা সুযোগ দাও। এবং দিস ইজ হিউজ, মানে একটা এরকম স্টার স্টাডেড টিমে একটা ইউনিটি এরকম দেখাটা পাওয়া যায় না অনেস্টলি স্পিকিং। এবং আমরা আগেও দেখেছি মোহনবাগান ড্রেসিং রুম নিয়ে অনেক আলোচনা হয়েছে, মাঝে মধ্যেই শোনা যায় যে কিছু না কিছু এরকম ঘটছে ড্রেসিং রুমের ভেতরে, অ্যান্ড সামটাইম ইটস মোর অন দ্য ম্যানেজার টু হ্যান্ডেল দো সিচুয়েশন। অ্যান্ড অনেস্টলি কাজটা জুয়ান ফেরান্ডো খুব একটা ভালো করে উঠতে পারেনি সেই সময়, হাবাস এসে হাল ধরেন। শুরুর দিকে আমার মনে হয় মলিনারও একটু অসুবিধা হয়েছিল এই দলটাকে দাঁড় করাতে বা এদেরকে বুঝতে, বাট ধীরে ধীরে কিন্তু মলিনা ইজ টেকিং কন্ট্রোল অফ দ্য ড্রেসিং রুম এবং এই টিমটারও কন্ট্রোল তিনি হাতে নিয়ে নিয়েছেন, এবং গ্রেগ স্টিওয়ার্টের কথাতেও কিন্তু সেটা স্পষ্ট। সো দিস ইজ গুড নিউজ ফর মোহনবাগান দ্যাট দ্য প্লেয়ার্স আর ইন সিঙ্ক উইথ ইচ আদার, তারা একটা ভালো মেন্টাল স্পেসে রয়েছে, এভরিওয়ান ইজ হ্যাপি, দ্য ফ্যান্স আর গিভিং দেম দ্যাট স্পেস, একটা ভালোবাসার মহল তৈরি করে দিয়েছেন প্লেয়ারদের মধ্যে এবং সেটা তারা এনজয়ও করছে। সো দিজ আর very important factors for a club who are doing well and who wants to do well. So kudos to all those Mohunbagan fans যারা এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পেরেছো নিজেদের প্লেয়ারদের জন্য, সেই সাপোর্টটা দেখিয়েছো when even the club was not performing well, তারা নিজেদের পিক হিট করেনি, they were still trying and figuring things out. So kudos to all those supporters. And again আমি আগেও বলেছি যে আমি ভুল প্রমাণিত হয়েছি, I have talked about a lot of things and I am very happy যে আমি ভুল প্রমাণিত হয়েছি honestly with Molina, with this team, and they have silenced their haters and they have done a beautiful job to turn things around. So আজকে একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, বিকজ এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে পারলে মোহনবাগান উইল গো 3 পয়েন্টস ক্লিয়ার অফ বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান এল ক্লাসিকো বলা হয় কোথাও একটা গিয়ে, এটাকে একটা অনেক বড় চোখে দেখা হয় বিকজ ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ ভেরি বিগ ফিক্সচার, দুটো ম্যাসিভ ফ্যান বেস মঞ্জেপাড়া এবং এদিকে ম্যারিনার্সরা, এবং সেখান থেকে দাঁড়িয়ে সবসময় কিছু না কিছুভাবে এই দুই ক্লাব থাকে ভারতীয় ফুটবলে চর্চার বিষয়ে, এই দুই ক্লাব থাকে, এবং যেই কারণে মানে কলকাতা ডার্বির পরে আমার মনে হয় যে এই একটা ফিক্সচার ভীষণ ভালো ভিউয়ারশিপ অ্যাট্রাক্ট করে এবং সেই কারণে একটা ম্যাসিভ ম্যাচ ধরা হয় এটাকে। আমি সেই দিকে নজর রাখবো অবভিয়াসলি, কতটা রিভিউ ভিডিও আনতে পারবো আমি আবারও বলছি আমি জানি না, বিকজ আই হ্যাভ সাম আদার থিংস টু ডিল উইথ অলসো ইন মাই পার্সোনাল লাইফ। তো সেইগুলোর চক্করে আমি অনেক কিছু করে উঠতে পারছি না, অ্যান্ড আই নো ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আমি আগেও জানিয়েছি যে আমি কী কারণে খুবই কনজিকিউটিভলি ভিডিওস আনতে পারছি না, এভরিওয়ান ইজ অ্যাওয়্যার অফ মাই সিচুয়েশন। সো আমি স্টিল ট্রাই করছি কালকে সব কিছু নিয়ে একটা রিভিউ ভিডিও আনার পরের দিকে, বাট মোস্ট প্রবলি আই উইল নট বি দেয়ার ফর দ্য রিভিউ, বাট ঠিক আছে দেখা যাক, আইল ট্রাই মাই বেস্ট। বাট দ্যাটস দ্য ভিডিও গাইজ ফর টুডে। আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।